তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% ফেল করছে। ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এটা শুনেন নাই। পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের কেউ গাইলেইলে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না হাসিনারা বলে আমরা এগুলি বলছি। আমি আপনাদের বলি, হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনাদের ঘটনাটা বলি। আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি। আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই গোপালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষে কথা বলতেছি, কিন্তু বলতেছেন সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করছি প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে। আপনার মনে আছে কিনা, আপনার মনে করাই দিয়ে আপনি শেখ হাসিনারে প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ। আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র যেরকম ছাইমেকে ধরা, আপনি এইটা ইউনূসকে পারবেন, ইউনূসের সবাই না ইউনূসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনূসকেও পারা যায় না। আমি দায়িত্ব বলি তারা এই প্রশ্নটা আমি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রী প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে, সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূর্ণ প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না। দেয়ার ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে আমার কথা শেষ করতে দেন। এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারই দাওয়াত দিছে আমার ছাড়া। কিন্তু আমরা প্রশ্ন করছি খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না? আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব মিনিস্ট্রিয়াল জব করব না। তো আমি বাংলাদেশে সেক্রেটারিয়াল জব করব না। আমি বিটিভি দায়িত্ব নিতে আমাকে অফার করেছিলাম, বলি বিটিভি দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল। আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই। এই ডিজিএফআই কিন্তু, আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই। ছাত্র যেটা করলো, সে লিখকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে। আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে? আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো? এই সরকার বাক্য ধরে গত একটা বছর আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা,
ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে। আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন কালকে আসিফ মাহমুদ সচিব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই প্রয়োজন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থাটাকে করতে পারে না। হাদি জাস্ট ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের এক্স্যাক্টলি দুটো কারণ ভাই, দুইটা কি কারণে? হ্যাঁ, নাম্বার 1, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তলা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্রবাই জেল খেটেছেন। এছাড়াও একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেক্টিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা হাজারবার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে জানেন? না, এটা স্বাস্থ্য উপদেষ্টা এই নিয়ে হাজার কিন্তু জনাব হাতে আমার একটা কৌতূহল আছে। স্বাস্থ্য উপদেষ্টা বলে যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে, আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নেই, বুঝি না। খালিদ ভাই জি, এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে, ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব এসে আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস মিটিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এটা শুনেন নাই। আমরা কি চাই? ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কাজটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে পাইলে যে ন্যূনতম সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া, আর তো কিছু না ভাই। উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিডিও দিতে দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার এই বিষয় কোনোদিন যাবে না। মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি ওনার অনভিজ্ঞতা না? এটা কি, আমি এটা ঠিক আসলে বুঝি না। মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রাখা, তারা সবাই নিজের মতো আগের গুছাই নিতেছে, কিন্তু
ফেল করলে সরকার, লাভ হইলো বিএনপির, লাভ হইলো জামাতের, লাভ হইলো এনসিপির, কিন্তু ফেল করলে কে? সরকার করবে। নাম্বার 2, গত 4 বছরে খালেদ ভাই আপনি একটা খুবই জিনিস ভালো করে নোটিস করছেন যে গত 4 মাস ধরে আপনি দেখবেন যে ইউনূস সাহেবের সেই স্পিরিট, সেই ভোকাল নাই, উনি মনে হচ্ছে যেন কোন একটা আপোষের মধ্য দিয়ে যাচ্ছেন, রাইট? এটা তো সত্য কথা। ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনায় বোঝা যায় আপনি, হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বোঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন, আপনি আনস্ক্রিপ্টেড বলতেন, এখন স্ক্রিপ্ট থেকে থেকে বলেন। এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনূস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড, একমাত্র ছাত্র জনতা, তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে। একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে ইভেন বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন, গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা 1.5 মাস ধইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না। আপনি ভাবেন, এর মানে এমন একটা লেয়ার, মানে এবং আরো বলি আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব, তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তো এই যে ক্লিয়ারেন্স ছাড়া এটা হওয়ারই কথা, মানে সরকার প্রধানের হওয়ারই কথা। কিন্তু ভাই আপনি দেখেন গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন, তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চিনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিধায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাত ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা এক, আমরা একসাথে আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট ছিল, এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো ওখানে নাই এখন। জামাত বিএনপি জাতীয় পার্টি মিলা, জামাত বিএনপি জাতীয় পার্টি করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি? আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটাকে আর কিভাবে এক্সপেক্ট করা যায়? আপনার কাছে কি মনে হয়? ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠনের সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? ট্রাইব্যুনাল করেন না কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলে মামলাটা তো রেডি হইতে সময় লাগে। এইটা একটা এত বড় মামলা, আপনি যদি রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না। মামলাটা তো রেডি করতে হবে। ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়। এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনারে বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না, সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা। এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে, পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম, তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে, মানে অপরাধ ট্রাইব্যুনালের যে আমার মনে যে 5 আগস্ট জুলাই ঘোষণা, ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, ঘরের মধ্যে মশারি, কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল, আপনারা আলাদা হচ্ছে নাকি আপনারা এক হচ্ছে, সেরকম অনেক কথা বলছেন। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছে যে আপনি এনসিপি তে যান নাই, আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, তারপর আমি আপনাকে একটু বলি। যেহেতু প্রশ্নটা আসেন, আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন, তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে, থাম্বনেইল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা আমার সর্বশেষ প্রশ্ন, কামাল ভাইয়ের জন্য এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা মনে করেন কিনা? ঠিক আছে, এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা। জি রাইট, আপনি যদি বলেন। নাম্বার 2 হলো এইখানে ভাই কয়েকটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই, যে ওরা কেন মুচলেকা দিল। একটা ব্যাপার হলো দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই,
আমি আমাদের আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন যাই দেখেন, আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো, কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো সেটা কিন্তু ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটাতে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেঈমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু সিভিলিয়ানদের মধ্যে, কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জারি মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি। এর কারণ হলো মাসুদ ভাই এর উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, তো উনি যান নাই, কিন্তু কিছু হয় নাই। এর মানে হইলো ডিজিএফআই আসলে অত খারাপ না, এই আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই এর কিছু বলতেছে না। আমি আপনাকে কিছু ছোট স্মরণ করে দিই। নুরুল কবির ভাই, আমি আমার অনুষ্ঠানে অন্য কোনো কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই কথা বলার পর নুরুল কবির ভাইয়ের একটা আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইয়ের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এত সহজ না। কামাল ভাই শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি ওইটা হইতো বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায়? এইটা হলো একটা প্রশ্ন, সুতরাং মুসলিমের তার উত্তর পাবে। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে